যত বেশি সংখ্যক প্রতিযোগী দেখানো যাবে তত বেশি প্রতিযোগিতা হয়েছে, এটি একটা বিষয়। অর্থাৎ একটা এক ধরনের পাতানো প্রতিযোগিতা নির্বাচনের খেলা। এরপরে হচ্ছে যে অস্বাভাবিক আয় বৃদ্ধির বিষয়টি, সেটা কিন্তু খতিয়ে দেখার বিষয়। 37% ক্ষেত্রে কোনো করযোগ্য আয় নেই। যারা উপজেলা পর্যায়ে জনপ্রতিনিধি হওয়ার জন্য নির্বাচন করেন তাদের করযোগ্য আয় নেই, এই কথাটা বিশ্বাস করলে বা করতে পারলে খুবই খুশি হতাম। তারপরে যাদের অনেক আছেন আয় আছে কিন্তু সূত্র উল্লেখ করা নাই, অর্থাৎ নিজেই বলছেন আমার আয় অবৈধ। যেহেতু বৈধ সূত্র উল্লেখ নেই এফিডেভিটে নিজের আইনগতভাবে প্রদত্ত তথ্য অনুযায়ী, কাজে নিজেই কিন্তু বলছেন আমার আয় অবৈধ। ঠিক আছে। তারপরে বলছেন যে আমাদের ঋণ গ্রহীতা বেশ কিছু আমাদের প্রার্থীরা আছেন। ঋণ সবাই নিতে পারেন, ব্যবসা বাণিজ্য করলে বা এমনকি চাকরিজীবী সকলের ঋণ রাখতে পারে, সেটা কিন্তু ঢালাভাবে অবৈধ কখনো বলা যাবে না। কিন্তু যে বিশাল ঋণের যখন বড় পরিমাণ বড় অঙ্কের ঋণ হয় তখন প্রশ্নটা ওঠে সেটিকে আসলে বৈধ প্রক্রিয়ায় নেওয়া হচ্ছে কিনা এবং সেটি আবার খেলাপি পর্যায়ে চলে যাচ্ছে কিনা হচ্ছে কিনা সেই বিষয়গুলো দেখার বিষয়। আয়কর রিটার্নের তথ্যের সাথে আবার হলফনামার তথ্যের যে গরমিল, এটিও কিন্তু একটা হলো যে আইনগতভাবে বৈধতার বাইরে, সেই বিষয়গুলো দেখার কথা। সর্বোপরি যেই বিষয়টা আমাদের লক্ষণীয় সেটা হচ্ছে যে আমাদের যারা জনপ্রতিনিধির জন্য প্রার্থিতা জমা দিয়েছেন তাদের মধ্যেই যদি সুষ্ঠু প্রক্রিয়ায় আয় বিভাগ আমাদের জাতীয় রাজস্ব বোর্ড যথাযথভাবে পরিবীক্ষণ করেন, তদন্ত অনুসন্ধান করেন, তাহলেই কিন্তু কমপক্ষে জাতীয় পর্যায়ে যারা জনপ্রতিনিধি এবং স্থানীয় পর্যায়ে উপজেলা পর্যায়ে যাদের চিত্র আমি তুলে ধরলাম তার মধ্যে একটা বিশাল ফারাক আছে বলেই অনুমেয়। এবং সেটা যদি তারা যথাযথভাবে অনুসন্ধান করেন তাহলে যে কর নেট বাড়ানোর কথাটা বলা হয় সেটির ক্ষেত্রে কার্যকর সাফল্য কিছুটা অর্জন করা সম্ভব বলে আমরা মনে করি। চিন্তা করুন, মানে 1419 জন প্রার্থীর মধ্যে মাত্র 47 জন কর রিটার্ন দিয়েছেন। এটা কি আমাদের দেশে সম্ভব? উপজেলা পর্যায়ে যারা জনপ্রতিনিধি হতে যাচ্ছেন তাদের মধ্যে মাত্র 42 জন কর দিয়েছেন বলে তথ্য পাওয়া গেছে। এই যে বিশাল ধরনের সম্ভাব্য কর ফাঁকি, এটির কিন্তু এখতিয়ার জাতীয় রাজস্ব বোর্ডের হাতে। আবার একই বিষয়টা নিয়ে তদন্ত করার কথা দুর্নীতি দমন কমিশনের। যদি বৈধ আয়ের সাথে অসামঞ্জস্যপূর্ণ সম্পদ হয়, আয় হয়, তাহলে সেটা দুর্নীতি এবং সেই হিসাবে শাস্তি পাওয়ার কথা। এই বিষয়গুলি তুলে ধরা এবং এই বলবো যে চাহিদাটা সৃষ্টি করাই আমাদের মূল কাজ। দলীয় শৃঙ্খলা বলতে যা বোঝায়, রাজনৈতিক দলের রাজনৈতিক আদর্শ বলতে যা বোঝায়, একটি প্রতিষ্ঠান হিসেবে প্রতিষ্ঠানের যে নৈতিক মানে নীতিমালা, নৈতিক বিধিমালা এবং চর্চা বলতে আমরা যা বুঝি তার সেই বিবেচনায় কিন্তু এটি কোনো অবস্থায় গ্রহণযোগ্য হওয়ার কথা না। উচ্চ পর্যায়ের নির্দেশ বা দলীয় নির্দেশ উপেক্ষা করে মনোনয়ন এইভাবে গ্রহণ করা বা নেওয়া, সেটি অবশ্যই দলের কাছে গ্রহণযোগ্য হওয়ার কথা নয়। আমরা শুধু ফ্যাক্টটা তুলে ধরছি এবং বলবো যে ডিসিপ্লিনারি অ্যাকশন বা শৃঙ্খলামূলক ব্যবস্থা কিন্তু গ্রহণ করার কথা, সেটি দলের নিজস্ব বিধিমালার মধ্যে রয়েছে। কিন্তু এই বিষয়টা হয়েছে কি, এই বিষয়টা হচ্ছে দুটো জিনিস। একটা হচ্ছে যে এক ধরনের প্রতিযোগিতামূলক নির্বাচন হচ্ছে, আমরা যতটুকু বুঝি, এটি দেখানোর জন্য একটা বিষয়। যত বেশি সংখ্যক প্রতিযোগী দেখানো যাবে তত বেশি প্রতিযোগিতা হয়েছে, এটি একটা বিষয়। অর্থাৎ এক ধরনের পাতানো প্রতিযোগিতা নির্বাচনের খেলা। আর দ্বিতীয় হচ্ছে যে এটা এই আমাদের আজকের আলোচনার মূল বিষয় সেটা সম্পর্কিত। সেটা হচ্ছে যে যেহেতু ক্ষমতায় থাকতে পারলে, নির্বাচিত হতে পারলে সম্পদ এবং আয়ের বৃদ্ধি করা সম্ভব। আমার বাবা পেরেছে, আমি কেন পারবো না? আমার চাচা পেরেছে, আমি কেন পারবো না? এই হচ্ছে আসলে মানে অর্থাৎ রাজনীতি, জনপ্রতিনিধিত্ব, এর মধ্যে জনস্বার্থের কোনো উপস্থিতি এই ক্ষেত্রে নেই। যেটি আছে সেটা হচ্ছে যে নিজস্ব ব্যক্তিগত স্বার্থ।